নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা এভিকে বলে, পাচক মশাই, আপনি এমন একটা কাণ্ড ঘটিয়ে বসেছেন যেটার জন্য আপনি নিজেও কিছু বুঝে উঠতে পারছেন না। কোনটা ঠিক কোনটা সঠিক সেটা আপনি নিজেও বুঝছেন না। এখানে আপনার যে কোনো দোষ নেই সেটাও তো আপনি প্রমাণ করতে পারছেন না। বিয়েটা আসলে হয়েছে কি না আপনি নিজেই নিজের চোখে ছোট হয়ে গেলেন পাচক মশাই। এরপর কথা বলে, তার জন্যই বলি, আপনি যে এই সবগুলো করেন না, এইগুলোকে পাচকগিরি বলে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই পাচকগিরি বন্ধ করুন, নইলে ভবিষ্যতে এরকম বিপদ আরও আসতে পারে। এই কথা বলে কথা সেখান থেকে চলে যায়। এরপর কথা ঘরের বাইরে থেকে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, পাচক মশাই, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করেই ছাড়ব। পরের মুহূর্তে আমরা দেখতে পাই সবাইকে জুনির ঘরে ডাকা হয়েছে, কারণ কথা মান্ডবীর সত্যিটা কি করে সবার সামনে বার করবে সেই নিয়েই সবাই আলোচনা করবে। তখন প্রিয়ার অ্যানি বলে, এই দেখ, আমরা কিন্তু এখানে শুধু বিগ ব্রোয়ের জন্য এসেছি, আর এটা ভেবে এটা মনে করিস না যে আমরা কথাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। সেটা কখনোই না। যা হচ্ছে এই মান্ডবীর জন্যই হচ্ছে সবটা, ওর জন্যই তো আমাদেরকে এখানে আসতে হয়েছে। এরপর নীলাদ্রি বলে, দেখি একটু রেডিও দিদিমণি আর এই মডেল দিদিমণি একটু সরুন তো। এরপর ছোটকার কাছে গিয়ে বলে, ছোটকা, আমাদের এই মিশনটা একদম ভালো করে করতে হবে, আর মান্ডবীকে যে আমরা ধরতে যাব সেটা তো কেউ টেরই পাচ্ছে না, হে হে। আর তখনই প্রি বলে, এই, এটা হ্যারির মতো করলো না? এরপর সবাই বলে, কই হ্যারি, কিসের হ্যারি? আদ্রি বলে, না না, আমি তো হ্যারির মতো করিনি, আর হ্যারি কি আমার ওই একটু হেই এরকম করছিলাম আর কি, খুব খাসি হয়েছে তো। ছোটকা আর বাকি সবাই বলে, এই আচ্ছা আচ্ছা, চল চল, কি কি করতে হবে আমরা সবটা করে নিই, হে হে। তখনই আমরা দেখতে পাই অনিকেত মানে আক্কি জুনিকে বলে, এটা কি আপনি বানিয়েছেন? বাহ, খুব সুন্দর হয়েছে তো। পর প্র্যাটি এই বলে, কি রে আক্কি, আমরা তো তদন্ত করতে এসেছি, আর তদন্ত করতে এসে তুই নিজের কাহিনীটাই শুরু করে দিচ্ছিস। কথা সবাইকে বলে, আচ্ছা প্রত্যয়দা, তোমার কাছে যে সিসিটিভি ফুটেজের ভিডিওটা আছে সেটা একবার চালাও তো। পর কথা অনিকেতকেও বলে, অনিকেত দা, তোমার কাছে যে বিয়ের ভিডিওটা আছে সেটাও একবার চালাও। তখন সবাই বলে, বিয়ের ভিডিওটা তো আমরা দেখেছি। তখন কথা বলে, না না, এই দুটো ভিডিওর মধ্যেই কোনো এক গড়বড় আছে, আমাদের দুটো ভিডিও একসাথে মিলিয়ে দেখতে হবে। এরপর কথা সবাইকে বলছে, এই দেখুন, সিসিটিভি ফুটেজে তো পাচক মশাই একদম হোশই নেই, হেলদোল করে টোলোমলো করে হাঁটছে, আর ঘরের মধ্যে গিয়ে কিভাবে এত চটাং করে বিয়েটা করবে বলুন তো। সবাই কথার এই কথাটাই মনোযোগ সহকারে শুনছিল, আর সবাই মনোযোগ দিয়েই দুটো ভিডিও একসাথে দেখছিল। তখন দুটো ভিডিওর মধ্যে সত্যিই আলাদা আলাদা মিল ছিল। সবাইকে দুটো ভিডিওর মাঝখানে ভিন্নটা দেখিয়ে দিচ্ছে। যেমন ধরুন, যখন মান্ডবীকে সিঁদুর পরাচ্ছিল এভি, তখন ওর হাতে একটা আংটি ছিল, কিন্তু যখন সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল তখন ওর হাতে কোনো আংটিই ছিল না। তখন প্রিয় বলে, হ্যাঁ, ব্রত এই হাতে আংটি পরে না, এই ব্যাপারটা না সবাই লক্ষ্য করতে পারি। পর অনিকেত বলে, এক্স্যাক্টলি, এই ভিডিওটাতে ব্রো রিয়েলিতে নয়, তার মানে ব্রোর চেহারাটা এখানে মর্ফ করা হয়েছে। হয়তো এটাই ভাবতে লাগে যে কি সাংঘাতিক একটা ব্যাপার, এরকম একটা ভিডিও কারসাজি করেছে। কথা এইসব শুনে বলে, হ্যাঁ, কিন্তু এটা আমরা কি করে প্রমাণ করব যে এই ভিডিওটা আসল নয়? পর অনিকেত বলে, এই ভিডিওটা মর্ফ করা কি নয় সেটা আমি খুঁজে বার করছি। এই প্যাটি, আমাকে আরেকবার দেখাতো ভিডিওটা, আমি এক্ষুনি বলে দেব যে ভিডিওটার মধ্যে মর্ফ করা হয়েছে কিনা। পর প্যাটি বলে, হ্যাঁ, তার মানে ব্রোয়ের চেহারাটার উপর কারোর চেহারা উপর ইম্পোজ করা হয়েছে। তখন কথা বলে, হ্যাঁ, আমারও ঠিক এই সন্দেহটাই হয়েছে। পর এই মুহূর্তেই মান্ডবীকে দেখা যায় কথার মানে জুনির ঘরের বাইরে আড়ি পাচ্ছে, কারণ ও তো কাউকে দেখতে পাচ্ছে না। এই সময় সেখানে চিত্রাও চলে আসে। চিত্রা চলে এসে বলে, মান্ডবী, তুমি এখানে কি করছো? এরপর ম্যান্ডি বলে, আরে সবাইকে তো দেখতে পাচ্ছি না, ওরা নিশ্চয়ই এখানে কিছু একটা প্ল্যান করছে। ওরা কি প্ল্যান করছে সেটাই আমাকে শুনতে হবে, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। আর তখনই চিত্রার ফোনে ফোন আসে। চিত্রা বলে, মিহির আর সময় পেল না ফোন করার। তখনই কথাও সেই ফোনের আওয়াজটা শুনে নেয়। ফোনের আওয়াজটা শুনে নিয়ে দরজার দিকে তাকালেই দেখে যে কেউ একজন দরজাতে আড়ি পাতাপাতি করছে।
এরপর কথা সবাইকে বলে, এই দরজার বাইরে কেউ আছে, তোমরা তাড়াতাড়ি দরজার বাইরে লুকিয়ে পড়ো। পর যে যেখানে পারে সেখানেই লুকিয়ে পড়েছে। তখন কথা দরজার পাশেই গিয়ে দাঁড়িয়ে যায়। পর সবাইকে বলে, চুপ। তখনই কথা দরজাটা খুলতেই মান্ডবী তার গায়ে এসে পড়ে যায়। এরপর কথা বলে, কিরে মান্ডবী, তুই এখানে কি করছিস? মা তোর এত খিদে পেয়েছে যে তুই ঘর পর্যন্ত চলে এলি। আরে তুই আমাকে বলতে পারতিস, আমি তোর খাবারটা ঘরে নিয়ে যেতাম। তোর তো শরীর খারাপ, সেটা তো আমি জানি। তোর কি খুব খিদে পেয়েছে মান্ডবী? তখন মান্ডবী বলে, হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে জানিস, আমি একদম থাকতেই পারছি না। এরপর কথা বলে, আচ্ছা ঠিক আছে তুই যা। আর মান্ডবী ঘর থেকে বেরিয়ে বলে, বাহ বেঁচে গেলাম। এই ভয়ে সেখান থেকে চিত্রাও পালিয়ে গিয়েছিল, কারণ ওর এটাই ভয় হচ্ছিল যে মান্ডবী যদি সত্যিটা বলে দেয়, না না আমার এখানে থাকাটা উচিত হয়নি, তাই সে চলে গেছে। মান্ডবী চলে যাওয়ার পর কথা সবাইকে বলে, তোমরা বেরিয়ে আসো। এরপর সবাই বেরিয়ে আসলে কথা সবাইকে বলে, আমি এই জন্যই ভয়টা পাচ্ছিলাম, আর এই জন্য পাচক মশাইকে না জানাতে বারণ করেছি, কারণ মান্ডবী এতটা সাহস বেড়ে গেছে, ঘরের বাইরে পর্যন্ত আরে পাচ্ছিল। আর বাকিরা বলে, কি ডেঞ্জারাস বাবা। এরপর কথা বলে, এজন্যই আমাদের সব বুঝে চিনতে কাজটা করতে হবে। আমাদের এই পরিকল্পনার বিষয়ে যেন ও কিছুতেই যেন কোনো হদিশ না পায়। আমাদের সবটা চুপচাপ বুঝে শুনে করতে হবে। আমরা যে সবটা বুঝে গেছি সেটা বুঝতে দিলে হবে না। এরপর কথা মনে মনে বলে, এই মান্ডবীর তাণ্ডব আমি দেখেই ছাড়ব। নাটক এবার আমি গুছিয়ে দেব। এখন কথাগুলি গুহ দেখাবে তার তাণ্ডব। মান্ডবী তো সেখান থেকে চলে আসে তার ঘরে এসে বলে, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। উফ, আরে গোবর দিব না, কি জানে আমাকে খাওয়াতে আসবে। আমার তো এখন চাইনিজ খেতে ইচ্ছে করছে, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, এইসব। জানি না ও কি খাওয়াবে। পর কথাদের আসার আওয়াজ পাওয়া যায়। কথা বলে, এই তোকে না আমি বলেছিলাম ভাতটা আর একটু গলাতে, তোরা না একটা কাজও ঠিক করতে পারিস না। এরপর মান্ডবী বলে, ভাত গলা, কে খাবে ওটা? এরপর কথা বলে, আরে তুই খাবি তো। দেখ, এখন পাচক মশাই এসে যদি তোকে বলে যে তোকে স্ত্রী হিসেবে অস্বীকার করে, তাহলে তুই তো আবার অজ্ঞান হয়ে পড়বি, আর সেই সময় যদি তোর ভাত গলায় আটকে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? পর কথা বলে, দেখ আমি তোর জন্য নিজের হাতে শিঙি মাছ রান্না করে নিয়ে এসেছি। এরপর মান্ডবী বলে, শিঙি মাছ আমি তো খাই না, আমার তো অ্যালার্জি আছে। তখন কথা বলে, দেখ অ্যালার্জি তো আমারও অনেক কিছুতে আছে, কিন্তু আমাদের তো খেতে হবে না, ওর তো সুস্থ থাকা দরকার। আমি জানি তুই ডায়েট করিস, এতে কোনো ফ্যাট নেই, এর অনেক উপকারিতা আছে, আর তোকে কখন কি খাবার দিতে হবে আমি সবটা তালিকা করে রেখেছি। সকালে বালি, তারপর দুপুরে শিঙ্গি মাছের ঝোল, আর রাতে। এরপর মান্ডবী বলে, রাতে না 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 না, রাতে আমার পেট ভরে গেছে, এখনই রাতে আর কিচ্ছু লাগবে না। জুনি ঋতু মিলে তো ম্যান্ডিকে একদম পাগল করে দিয়েছে, যাকে বলে নাজেহাল। এরপর ম্যান্ডিকে একবারে জোর করে ধরিয়ে ওকে খাইয়ে দিয়েছে। আর এই সমস্ত কিছুই চিত্রা বাইরে থেকে দাঁড়িয়ে দেখছিল। চিত্রা মনে মনে এটাই ভাবছিল, কথা মান্ডবীকে এত আদর করে তাও আবার নিজের হাতে খাইয়ে দিচ্ছে, এটা কি করে সম্ভব? কথা কিছু বুঝে গেল না তো, নাকি ও সবটা জেনে গেছে? সব দেখে তো চিত্রার খুবই অবাক লাগে, আর সে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সমীর গুহ মানে অগ্নির বাবা অগ্নির ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে তিনি ঘরে যাবেন কি ঘরে যাবেন না, কারণ উনি জানেন খুব ভালো করে যে উনি গেলে অগ্নি ওনাকে অপমান করবেন, কিন্তু তবুও উনি গেলেন। অগ্নিকে বলেন, অগ্নি আমি জানি আমার তোমার ঘরে আসাটা খুব পছন্দ নয়, কিন্তু তাও আমি তোমার বাবা। তুমি স্বপন স্যারের নাতনির সাথে যে বিয়েটা করেছো সেটা তো আইনতভাবে গ্রাহ্য নয়, তুমি কি সেটা জানো? পর আমাদের অগ্নি বলে, মিস্টার সমীর গুহ, আমি আপনাকে আগেও বলেছি যে আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই। আপনি কেন বারবার এখানে একই কথা জিজ্ঞেস করতে এসেছেন? এরপর সমীর গুহ অগ্নির বাবা বলেন, আমি জানি অগ্নি, কিন্তু এটা ভাবলে তো চলবে না, এখন আমাদের বাড়ির পরিবার সব কিছু সম্মান আর কথার কথা, সেটা কি তুমি একবারও ভেবেছ যে এই বাড়ির সম্মান আর কথাকলি গুহর কি হবে? দেখো অগ্নি, মান্ডবী এখানে এই বাড়িতে থাকুক তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ তুমি খুব ভালো করেই জানো গুহ বাড়িতে ঘরের কোনো অভাব নেই, কিন্তু সে কোন পরিচয়ে থাকবে সেটা তুমি আমাকে একবার বলো।
আমি তোমার বাবা অগ্নি, আর বাবা হিসেবে আমার কিছু কর্তব্য আছে, আর আমি চাইবো না যে আমার ছেলে এরকম একটা পরিস্থিতি সম্মুখীন হোক। পর অগ্নি সমীর গুহকে উত্তরে বলেন, আপনি যদি সত্যি আমার বাবা মানতেন নিজেকে, তাহলে আপনি আমার ঘরে আসার আগে এত হেজিটেট ফিল করতেন না। তখন কথাও ঘরের বাইরে দাঁড়িয়েছিল, সে সবকিছুই শুনছিল। এরপর এভি বলে, আপনি আমার মা চলে যাওয়ার পর ওনাকে কি একবারও খুঁজেছেন? তখন আপনি চুপ করেছিলেন, তখন আপনি একটা প্রশ্নও করেননি। আজ যখন আমার উপর একটা দোষ চাপা দিয়ে দিয়েছে, তখন আপনি চলে এসেছেন আপনার মরাল আর জ্ঞান দিতে। আর আমি এটাও চাই না যে আপনার মতো একটা স্পাইনলেস মানুষ আমার বাবা হয়ে পরিচয় দিক। এটা শুনে সমীর গুহর মনে খুবই আঘাত লাগে, কিন্তু উনি তো নিচে থেকেও কিছু বলতে পারছিলেন না। তিনি মনে মনে এটাই ভাববেন, সুচিত্রা আজ যদি তুমি থাকতে তাহলে অগ্নিকে কি বলতে সেটা আমি বুঝতে পারছি না। অগ্নিকে তুমি কি করে বোঝাতে সেটাও আমি জানি না। তখন অগ্নি বলে, আপনি আমার মায়ের নাম নিজের মুখ থেকে আর একবারও বার করবেন না। আমি আপনার মুখ থেকে আমার মায়ের নাম আর কখনো শুনতে চাই না। এরপর অগ্নি বলে, এতদিন ধরে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করিনি, অনেক ইচ্ছে ছিল, কিন্তু আজ জিজ্ঞেস করছি। আমার মা চলে যাওয়ার পর আপনি কি একদিনের জন্য আমার মাকে মিস করেছেন? তখন সমীর গুহ মনে মনে এটাই ভাবতে লাগেন, আমি তোমার মাকে রোজ মিস করি, সবসময় ওর অসম্পূর্ণতা আমাকে ছিন্ন ভিন্ন করে যায়। কিন্তু আমি যদি তোমাকে এটা বলি, তাহলে তুমি কি বিশ্বাস করবে অগ্নি? করবে না তো? তাই আমিও এটা আর বলতে চাই না। আর তাছাড়া এই বিষয়ে এখন আলাপ করেও কোনো লাভ নেই, এতে ঝামেলা কমবে না, আরও বাড়বে। এরপর তিনি অগ্নিকে বলেন, দেখো অগ্নি, আমি তোমার বাবা, তাই আমি চাইবো না তোমার কোনো কারণে কিছু খারাপ হোক। আর অগ্নি, তুমি যেটা করেছো সেটা আইনিভাবে অপরাধ, আর আমি চাইবো না তুমি এই সব কিছু ফেস করো। তাই বাবা হিসেবে তোমাকে এই সব বোঝানো আর জিজ্ঞেস করার আমার কর্তব্য আছে। এটা শোনার পর অগ্নি তো খুব রেগে যায়। অগ্নি রেগে গিয়ে তার বাবাকে বলে, ও প্লিজ মিস্টার সমীর গুহ, আপনি চুপ করুন। অন্তত আমি আপনার কাছ থেকে জ্ঞান আর কর্তব্যের লেসন শুনতে চাই না মিস্টার সমীর গুহ। আপনি আমাকে কর্তব্য শেখাতে আসবেন? কি হলো মিস্টার সমীর গুহ, বলুন কি আপনাদের কর্তব্য? অগ্নির বাবা তখন মনে মনে এটাই বলেন যে, তোর মা থাকলে আজকে তোকে কিভাবে বোঝাতো আমি সেটা জানি না। এরপর অগ্নির বাবা অগ্নিকে বলে, অগ্নি, আমি তোমার খারাপ চাই না, আমি এটাও চাই না তুমি নিজেকে এভাবে জড়িয়ে পড়ো। আমি জানতাম এখানে এলে আমি অপমানিত হব, তবুও আমি এলাম, কিন্তু নিয়তির খণ্ডনী বা কে করতে পারে বলো? আর এটা বলেই অগ্নির বাবা সেখান থেকে চলে যায়। আর কথাও মনে মনে এটাই ভাবতে লাগে, তার মানে মায়ের অসম্পূর্ণ জায়গাটা বাবাও খুবই অনুভব করেন, কিন্তু কে বুঝবে ওনার কথা? সবাই তো মাথা একেবারে গরম করে রাখে। ওনার কি বোঝার ক্ষমতা আছে? মানে এবিকে উদ্দেশ্য করে বলছে। পর কথা অগ্নির বাবাকে বলে, বাবা আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি তো আছি, ওনার আমি কোনো বিপদ হতে দেব না বাবা। এরপর কথা মনে মনে এটাই ভাবতে লাগে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সবটা সবার সামনে বার করতেই হবে। হে মা নন্দী, তুমি আমার সহায় হও, তুমি আমার পাশে থেকো মা। এইসব অশান্তি যে আর ভালো লাগছে না। পরের দিন সকালে যখন সবাই একসাথে জলখাবার খেতে বসে, সবার জন্য তো এদিকে জলখাবার তৈরি করে রেখেছে। এরপর যে যার জায়গা মতো এসে জলখাবারটা খাচ্ছিল। তখনই এমন সময় চিত্রা এসে বলে, আচ্ছা বাবা, আমি বলছিলাম কি, এখন তো মান্ডবী তো এই বাড়িতে কোন পরিচয়ে থাকবে সেই দিকটা তো আমাদেরকে ভাবতে হবে। এরপর এদিকে কর্তা দাদু এটাই ভাবছে যে কথা মাকে আমরা কি করে মুখ দেখাবো। এরপর কথা ছোটকাকে বলে, ছোটকা, প্রসঙ্গটা অন্যদিকে যাওয়ার আগে তুমি কিছু একটা করে এই প্রসঙ্গটাকে এখানেই থামিয়ে দাও। এরপর চিত্রাও এটা বলে যে, আচ্ছা বাবা, এখন তো মান্ডবীর শরীর খারাপ, এখন না হয় থাকছে, কিন্তু এরপরও কোথায় থাকবে? ও যদি বাড়ির বাইরে গিয়ে কাউকে উল্টোপাল্টা না বলে দেয়, তার জন্য বলছিলাম আর কি। আর এমন সময় অগ্নি, প্রেটি, আকি সবাই মিলে বাইরে বেরোচ্ছে আর কি। আর এমন সময় দাদু বলে, বাবা দেখো কত রাজকার্য করে এসেছে। যেমন
এভি যখন বাড়ি থেকে বার হচ্ছিল তখন মান্ডবী বলে, এভি কোথায় যাচ্ছ? আমিও যাব তোমার সাথে। এরপর এভি বলে, তোর কোথাও যাওয়ার দরকার নেই, তুই এখানেই থাক। এরপর কথা বলে, হ্যাঁ মান্ডবী, পাচক মশাই যখন না বলেছেন তখন তোর ভালোর জন্যই হয়তো। আর এমন সময় বাড়িতে দেখা যায় গুহবাড়িতে পুলিশ আসে। পুলিশ এসে বলেন যে স্বপন স্যার নাকি অগ্নির বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। এরপর সবাই তো অবাক হয়ে যায় আর চমকেও যায়। কথা বলে, মান্ডবী, তোর যখন এতই অসুবিধা হচ্ছিল তাহলে তুই আমাকে বলতে পারতিস, আমি এখান থেকে চলে যেতাম। তুই এরকমটা কেন করলি? পর অগ্নি বলে, দাঁড়ান, আপনাদের কোথাও ভুল হচ্ছে হয়তো। যেই বিষয়টা ঘটেনি সেটার জন্য আপনাদের কে কমপ্লেন করেছে? এরপর সেই পুলিশ অফিসাররা বলেন, না না, কোনো ভুল হয়নি। স্বপন স্যার আপনার বিরুদ্ধে প্রমাণ সহকারী আমাদের কাছে কমপ্লেনটা করেছে। আপনি বিয়ে করার পরও আপনার স্ত্রীকে অস্বীকার করছেন। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।